কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক আজিজ খান, আপনাকে স্বাগত। আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য, প্রচণ্ড জ্যামের কারণে আপনি আসতে পারছিলেন না, বারবার সে কথাই জানাচ্ছিলেন মুঠোফোনে। আমরা একটু আলোচনায় যেতে চাই। যে আলোচনাটা সামনে এসেছে এবং কদিন ধরেই সেটা নিয়ে তোলপাড় ক্রিকেট আঙ্গন, সেটা হচ্ছে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ, যৌন হয়রানির অভিযোগ। সেটা নিয়ে বিসিবির তদন্ত কমিটি গঠন, বিসিবিও নড়েচড়ে বসেছে এবং ক্রিকেট আঙ্গনে তোলপাড় চলছে বলা চলে। অ্যাজ এ ক্রিকেটার এইটা আপনাকে আসলে কতটা বিব্রত করে এবং আপনার ভাবনা কি আসলে এই প্রসঙ্গে? বিষয়টা তো খুব সেন্সিটিভ এবং অভিযোগগুলা আসলে সত্য মিথ্যার একটা বিষয় থাকে এখানে। আমার মনে হয় যে অলরেডি বিসিবি একটা স্ট্যান্ড নিয়েছে। তারপরেও যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় যে একদম নিরপেক্ষ একটা তদন্ত হওয়া দরকার। যে দোষী হবে তার জন্য শাস্তি অবধারিত। আর যদি এটার পিছনে বা সাইডে যদি অন্য কিছু থাকে তাহলে অবশ্যই এই বিষয়টা ঠিকভাবে খতিয়ে দেখা দরকার। বাট বিসিবির জন্য একটা বাড়তি চাপ কিন্তু তৈরি হয়েছে এই জিনিসটাকে নিয়ে। আমার মনে হয় যদি একটা ফ্রেশ হ্যান্ডে, মনে করেন যেমন আমরা এনএসসি অলরেডি তারা এই বিষয়টাতে ইনভলভ হয়েছে, তো তাদের যদি তদন্ত ভারটা ছেড়ে দেওয়া হয় তাহলে একটা নিরপেক্ষ তদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই বোধহয় নির্ভর হওয়ার সুযোগ থাকছে না, কারণ জাহানারার পর অনেকেই কিন্তু বুক খুলতে শুরু করেছে একই ইস্যুতে এবং তাদের সাথেও কোনো না কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটেছে এবং অভিযুক্তরা কিন্তু সেই একই, অর্থাৎ মুখগুলো বদলে যাচ্ছে কিন্তু অভিযুক্তরা সেই একই থাকছে। এইগুলো আসলে নির্ভর হওয়ার কোনো সুযোগ আছে কি না? হ্যাঁ, নির্ভর হওয়ার সুযোগ তো সবার আগে তো আপনার মূল্যবোধ থেকে আপনাকে দেখতে হবে যে আসলে কে কীভাবে দেখছেন, এবং মেয়েদের জন্য যারা ক্রিকেটে আসছেন তাদের জন্য আসলে একটা নিরাপদ আশ্রয়স্থল দরকার, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনি যদি দেখেন যে আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতি আছে, কোয়াব থেকে কিন্তু স্ট্যান্ড নেওয়া হয়েছে, যেখান থেকে সমস্ত খেলোয়াড়রা বলেছে এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আই থিঙ্ক সবাইকে, প্লেয়ার এবং প্লেয়ারের বাইরে যারা আছে, অভিভাবকদের জন্য একটা চিন্তার বিষয়। তো সবাই মিলে আমার মনে হয় যে এটার একটা অবশ্যই একটা সঠিক শুরু হওয়া দরকার, যেটা ভবিষ্যতে চলে যাবে কিনা। কারণ অভিভাবকদের কথা আপনি বললেন যে স্বচ্ছন্দে কি আসলে এটার যদি দৃষ্টান্তগুলো বিচার না হয়, দোষী যেই হোক, দৃষ্টান্তগুলো যদি বিচার না হয় তাহলে আসলে অভিভাবকের জায়গা থেকে একজন অভিভাবক তার মেয়েকে আসলে খেলাধুলায় পাঠাতে কতটা নিরুৎসাহিত হবে কিংবা উৎসাহিত হবে? না, আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি তো দেখতেই হবে, এবং এটা দেখার জন্য কিন্তু আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন, নট অনলি ক্রিকেট, ওভারঅল অল দ্য স্পোর্টসে যারা আছেন তাদের সবাইকে আসলে নারীর এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা উচিত। এবং আমার মনে হয় যে রাষ্ট্র এই বিষয়টাতে আমার সবচেয়ে বেশি মনোযোগী হবেন, এবং সেই জায়গাটা আপনি যদি দেখেন আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তো মানে এই বিষয়টার একটা অবশ্যই আপনার ভালো একটা সমাধান আসবে। বিসিবি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা বলেছেন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সুতরাং আমরা বোধহয় আশাবাদী হতেই পারি এই বিষয়টা নিয়ে যে ভালো একটা সলিউশন পাওয়া যাবে। অবশ্যই। একটু আয়ারল্যান্ড বাংলাদেশ আয়ারল্যান্ড যেভাবেই বলি না কেন, সেই সিরিজটাতে যেতে চাই। বাংলাদেশ সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভালো খারাপের মধ্য দিয়েই যাচ্ছে বোধহয়। শ্রীলঙ্কায় ওরকম একটা মানে ড্রয়ের পরের ম্যাচটা হার, তারপরে আবার আমরা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি, মাঝখানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ভালো করছিল না, কিন্তু হুট করে একটা সিরিজও জিতে গেল। টি-20 সিরিজে ক্রমাগত মানে ধারাবাহিকভাবে ভালো করার পর ঘরের মাঠে আমরা যেটা দেখলাম যে আসলে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টেই ফোকাসটা রাখতে চাই। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশে নির্ভর হওয়ার সুযোগ থাকছে কি না, কি বলে? খেলাটা গোল বলের, এবং এটা যে কোনো সময় আপনাকে ধোঁকা দিতে, মানে যে কোনো সময় ধোঁকা দিতে পারে। নির্ভর হওয়ার কোনো সুযোগ নেই। আপনার অপোনেন্ট হিসাবে আমার মনে হয় যে আয়ারল্যান্ড তার বেস্ট শোটা এখানে করতে চাবে, এবং আমাদের উচিত আমাদের যে রুটিন ওয়ার্ক যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া। টেস্ট ক্রিকেটটা যদি আপনি দেখেন যে আমাদের আসলে ব্যাটসম্যানদের আমরা আরও বেশি ধারাবাহিকতা আশা করি, এবং সেই জায়গাটা কিন্তু বেশ বড় একটা গ্যাপ রয়ে গেছে। আপনি সবসময় দেখেন, আমরা যদি লাস্ট 25 বছরের ক্রিকেট এটা দেখি, আপনি দেখবেন যে আমাদের বোলিং ডিপার্টমেন্টের অনেক বেশি ডেভেলপমেন্টটা আমাদের চোখে পড়বে, কিন্তু ব্যাটসম্যানদের দিকে যদি আমরা তাকাই, যে টেস্ট ম্যাচে আপনি যদি দেখেন যে 20টা উইকেট নিলে আপনি একটা টেস্ট ম্যাচ জেতার মতো যে ক্ষমতা, সেই ক্যাপাবিলিটিটা কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্টের ছিল। বাট ধারাবাহিকতার একটা ব্যাটসম্যানদের ওই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বেশি আপনার ধারাবাহিকতার একটা অভাব রয়েছে, এবং সেই জায়গাটায় যদি আপনি বলেন যে আয়ারল্যান্ড সিরিজে সামনে একটা মুশফিকের জন্য একটা বড় মাইক ফলক রয়েছে,
বাট আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাটারের উচিত লম্বা এবং ডিটারমিনেশন থাকা উচিত যে আমি কিভাবে আমার দলে কন্ট্রিবিউশনটা ক্রিয়েট করতে পারি। এবং আয়ারল্যান্ড আমার মনে হয় যে যেটা আপনি বলেছেন যে প্রতিপক্ষ হিসাবে হয়তো আমরা ভাবছি যে কিছুটা দুর্বল, বাট আমার মনে হয় যে ক্রিকেটে অন দ্য ডে যে বেস্ট এটা শো করতে পারবে তার এগেনস্টে আসলে জয় ছিনিয়ে আনাটা ভেরি ডিফিকাল্ট। যেটা সবসময় দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডারের মধ্যে যদি আবার মানে আরও টপে যায় সেটা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ। মানে এখানেই আসলে ল্যাকিংসটা হয় এবং আমরা যেটা দেখতে পাই যে টপ অর্ডার যদি ভালো ব্যাট করতে না পারে মিডল অর্ডারে মান বাঁচানোর মতো একটা অবস্থা তৈরি হয় এবং মিডল অর্ডারও মাঝে মাঝে ফল করে, সেটা টেইল এন্ডারে হচ্ছে গিয়ে ওই মান বাঁচানোর মতো একটা স্কোর করে দেয়। ওপেনিং নিয়ে আসলে কতটা কনসার্ন আপনি? এটা অনেক দিন ধরে আমাদের মানে অনেক বেশি ভোগান্তিতে আছি। আপনার স্পেশালি ওডিআই ক্রিকেটে যদি আমরা বলি যে আমরা খুবই মানে এখন পর্যন্ত আপনার সেটেল ডাউন হতে পারিনি। বাট টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনার আর্লি মর্নিং 1-1.5 ঘন্টা আপনাকে দুনিয়ার যে জায়গাতে যাবেন সেখানে আপনাকে আসলে স্ট্রাগল করতে হয় এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা কিছুটা বেশি মাত্রায় স্ট্রাগল করছি, যেটা আমাদের জন্য ওরিডের বিষয়। আই হোপ সাদমান এবং আপনি যদি দেখেন যে এই সিরিজে জয়কে ফেরত আনা হয়েছে, এখন দেখার বিষয় আসলে টিম কম্বিনেশনে আসলে কে জায়গা পায়। তো আমার মনে হয় যে ওপেনিংটা অবশ্যই আমাদের জন্য একটা বড় কনসার্ন এবং আমার মনে হয় এই সিরিজটাতে হয়তো আমাদের ওপেনাররা যেহেতু নিজেদের কন্ডিশন, তো আই হোপ যে তারা তাদের বেস্ট পসিবল শোটা শো আপ করতে পারবে। তারেক ভাই, আপনাকে আমি যদি বলি যে আপনার একাদশটা আসলে কেমন হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে আপ টু বটম, আপনার একাদশটা? আসলে আপনি যদি দেখেন যে আমাদের খেলাটা কোথায়, সিলেটে। আমরা জানি যে সিলেটে হয়তো 3টা পেসার হয়তো আপনি পাবেন, বাকি আপনি যেটা আমরা সবসময় বলেছি যে তাইজুল আমাদের অটোমেটিক চয়েস, তাইজুল অ্যান্ড মিরাজ, বাকি আপনার ব্যাটসম্যান। সো মোটামুটি টেস্ট টিমটা আপনার সেট আপ আমার মনে হয় না যে খুব বেশি চেঞ্জিংয়ের সুযোগ আছে। আই হোপ যে বাংলাদেশ তার বেস্ট রাইট কম্বিনেশনটা নিয়ে আপনার মাঠে নামবে। উপরে যে 6 জন ব্যাটসম্যান থাকছেন, 2 জন ওপেনার বাদ দিয়ে বাকি 4 জন, সুতরাং মনে হয় দুঃখিত, আপনি বোধহয় একটা করতে পারেন। আচ্ছা, এখানে ধরেন মিডল অর্ডার আমরা জানি যে মমিনুল অ্যান্ড লোয়ার মিডল অর্ডারে ধরেন আমরা দেখলাম মিরাজ, এবং আমরা যদি দেখি যে তাইজুলও কিছু ভালো ইনিংস খেলেছে। টপ অর্ডারে যদি আপনি দেখেন আমার মনে হয় যে সাদমানের সাথে আমার মনে হয় আই ওয়াজ এক্সপেক্টেড যে জয় কিছু ভালো ইনিংস খেলেছে, জয়কে যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। ওভারঅল আমার মনে হয় যে অল সেট, আমার মনে হয় বাংলাদেশ টিম তার বেস্ট শোটাই প্রডিউস করতে যাচ্ছে। সিলেটের উইকেট যেটা মানে অনেকটাই মিস্ট্রি বিহেভ করে মাঝে মধ্যেই, যেটা আমরা দেখতে পাই যে মানে কখনো দেখা যায় বোলারদের পক্ষে গেছে, কখনো ব্যাটসম্যানদের পক্ষে গেছে, মানে বোঝাটা মুশকিল। চিরাঙ্গের উইকেটটা পড়া যায় যে এখানে হবে কিছু একটা হবে ব্যাটারদের পক্ষে, বাট সিলেটে কিছু একটা থেকে যায়। আপনি অনেকদিন হলেও কোচিং করেন বিসিবির হয়ে, সিলেটের উইকেট নিয়ে যদি একটু কথা বলেন। না, আপনি যদি দেখেন যে সিলেটে যদি প্রিভিয়াস আমরা দেখি তাহলে খেলাটা অনেক কম হতো, বাট রিসেন্ট ডেতে যদি আপনি দেখেন যে প্রচুর খেলা হচ্ছে, যার কারণে উইকেটের ক্যারেক্টারটা অনেক বেশি চেঞ্জ হয়েছে। এখন অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি আচরণ করছে। লাস্ট কয়েকটা সিরিজ যদি আমরা দেখি যে ওখানে আপনার বলাররা কিন্তু খুব বেশি প্রাধান্যভাবে পায়নি, বাট টেস্ট ম্যাচের আবহাওয়াটা অন্য। এখানে একটা আপনি যদি দেখেন যে 2টা উইকেট প্রিপেয়ার করা হয়েছে, আমার মনে হয় যে যেটা বেস্ট পসিবল উইকেট আপনি যদি হয় তাহলে সেটা হয়তো প্রডিউস করা হবে। আই থিঙ্ক সিমাররা আপনার আর্লি মর্নিং বা এখন তো শীতের একটা প্রভাব পড়েছে, আপনার একটুখানি ফেভার পাবে, বাট ওভারঅল যদি আমি বলি আমার মনে হয় যে একটা ভালো ব্যাটিং উইকেট পেতে যাচ্ছে সিলেট। আর একটা প্রসঙ্গ চলে আসে, আপনি নিজেও বোধহয় শুরু করেছিলেন কথাটা, যে মানে চাপা পড়ে গেছে বোধহয় কিছুটা মোহাম্মদ আশরাফুল, যিনি আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন, তবে ভিন্ন রোলে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন যে একজন টেস্ট ক্রিকেটার শেষ পর্যন্ত হচ্ছে ওই লেভেল, ওই জায়গায় পৌঁছে গেছে, যেটা বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের জন্য যারা কোচিং করে তাদের জন্য একটা মানে ভালো খবর, সুসংবাদ, যে মানে টেস্ট ক্রিকেটার হোক কিংবা ন্যাশনাল টিমের ক্রিকেটার এখন ওই পর্যায়ে যাচ্ছে, সবার জন্য দ্বারটা বোধহয় উন্মুক্ত হচ্ছে, যেটা অনেক দিনের বন্ধু ছিল এবং অনেক কথা হয়েছে এগুলো নিয়ে, যে বাংলাদেশের এক্স ক্রিকেটার আছে যারা ন্যাশনাল টিমে খেলেছে ফিউচার পাস্টে এবং যারা খেলেনি, এরকম অনেকেই আছে যারা আসলে কোচিং করানোর মতো অ্যাবিলিটি রাখেন ন্যাশনাল টিমকে। সেই দরজাটা আসলে খুলে গেছে মোহাম্মদ আশরাফুলের মাধ্যমেই। কিভাবে দেখছেন? না, বিষয়টা খুবই পজিটিভ। আপনি যদি দেখেন যে আশরাফুল এমন একটা ক্যারেক্টার যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রিপ্রেজেন্ট করেছে, লাইক এজ লেভেল থেকে শুরু করে একদম ন্যাশনাল টিম পর্যন্ত। তো প্রত্যেকটা জায়গার এনভায়রনমেন্ট সম্পর্কে তার সবচেয়ে ভালো ধারণা আছে এবং সে আমাদের ওই সময়কার আমার মনে হয় যে হিজ আইকন। এবং আপনি যদি দেখেন যে অ্যাজ এ ক্যাপ্টেন
এবং ডিফারেন্ট টাইপ অফ কোচের সাথে তার একটা ভালো মানে বলবো যে ক্যারিয়ারে কাটিয়েছে এবং সবচেয়ে টাফ টাইমে কীভাবে ফেরত আসতে হয় তার লাইফে সব থেকে বেশি এই জিনিসটা হচ্ছে আসলে খুব কাছ থেকে ফেস করেছে। আই থিঙ্ক এক্সপিরিয়েন্সটা একটা বড় বিষয় এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভেরি পজিটিভ সাইড যে আশরাফুল আমাদের বাংলাদেশ ক্রিকেটের অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে আপনার এই মুহূর্তে কাজ করছেন এবং তার জন্য শুভকামনা রইল। এখন দেখার বিষয়, দেখেন একটা সিরিজ আমার মনে হয় যে ওর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সে হয়তো চেষ্টা করবে তার বেস্ট আউটপুটটা দিতে, হয়তো টেকনিক্যাল পার্টে হয়তো খুব বেশি ইনপুট দেওয়ার আপনার সুযোগটা কম, বা ট্যাকটিক্স এবং মেন্টাল পার্টের আমার মনে হয় একটা বিশাল বড় অবদান রাখতে পারে আশরাফুল। তার এত বড় একটা মানে আমি বলবো যে একটা বৈচিত্র্যময় ক্যারিয়ার এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে তিনি বাংলাদেশ ক্রিকেটকে উপকৃত করতে পারবেন। তারেক আজিজ খান, আপনাকে বিরতিতে রাখতে হচ্ছে, মানে দর্শকদের কাছ থেকেও চেয়ে নিচ্ছি কিছু সময় একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি খেলার দূরে, সাথে আছি শাহাদ পাবন। দর্শক, যেমনটা বলেছিলাম যে আমাদের সাথে রয়েছেন তারেক আজিজ খান, সাবেক ক্রিকেটার। তারেক ভাই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে, সেখানে আমরা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলছিলাম। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যিনি শ্রীলঙ্কায় লাস্ট টেস্ট সিরিজ খেলার পরে বলেছিলেন যে তিনি আসলে স্টেপ ডাউন করছেন, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা যাচ্ছে, সেখানে শান্ত মানে ফিরে এসে দলকে কি ঠিক সেই আগের জায়গায় পেয়েছেন, মানে যেখানে তিনি রেখে গিয়েছিলেন, অর্থাৎ বন্ডিং বলেন, ব্যাটিং লাইন বলেন, কি মনে হয় আপনার? আপনি দেখেন যে একটা তো কি বলবো যে মাঠের বাইরের জিনিস নিয়ে আমরা অনেক বেশি আপনার ব্যস্ত ছিলাম। তারপরে রিসেন্টলি কোচেস বিষয়টা আরেকটু সালাউদ্দিন ভাইয়ের আপনার পদত্যাগটা হয়তো কিছুটা টালমাটাল করে দিয়েছে, বাট ক্যাপ্টেন্সিও আসলে এই মুহূর্তে যদি বলেন যে বোর্ডের কাছে আসলে ওই চয়েসটা হয়তো ছিল না যে তার এগেনস্টে তার মানে আপনার যে কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন, কেন ছেড়ে দিয়েছিলেন এটা একটা বিশাল বড় প্রাইডের বিষয়। বাট তিনি ফিরে এসেছেন এবং আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এই কোশ্চেন মার্কটা থাকবে, এটা ডিপেন্ড করবে আসলে মাঠের ক্রিকেটে যদি তার পারফরমেন্সটা না হয় তখন এই জিনিসটা নিয়ে আরও বেশি আপনার চর্চা হবে। বাট আই থিঙ্ক হি ইজ এ ক্যারেক্টার, আই থিঙ্ক ইজ এ প্রফেশনাল ক্যারেক্টার। শান্ত আমাদের চোখে আসলে দেখা অনেক পরিশ্রমী ক্রিকেটার, আপনার একটা ট্রু ক্যাপ্টেনের অল গুণাগুণের ভিতরে আছে। আমার মনে হয় যে সাপোর্টিং যে যেটা যে পারিপার্শ্বিকতার কারণে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন, সেটা নিয়ে নিশ্চয় একটা হোমওয়ার্ক হয়েছে এবং দেশকে রিপ্রেজেন্ট করা বিশাল বড় একটা প্রাইডের বিষয় এবং সেই জায়গাটা আমার মনে হয় শান্ত রিয়েলাইজ করতে পারবে। এবং বাংলাদেশ টিমটা আসলে এই মুহূর্তে কী চায়, একটা যোগ্য নেতা চাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তাকে কন্ট্রিবিউট করতে হবে আপনার টিমে পারফরমেন্সের জায়গায়, আবার দলটাকে চালাতে হবে সবাইকে নিয়ে। সো এটা একটা চ্যালেঞ্জিং জব এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন, হ্যাঁ আপস অ্যান্ড ডাউন থাকবে লাইফে, বাট মেন্টাল স্টেবিলিটির জায়গাটায় আমার মনে হয় যে শান্ত ইজ দ্য রাইট চয়েস। এবং অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা শান্ত খুব ভালোভাবে এনজয় করছে এবং আমার মনে হয় যে সে শিখেছে কিভাবে রান করতে হয়। আই থিঙ্ক আয়ারল্যান্ড একটা সহজ প্রতিপক্ষ হিসেবে আই থিঙ্ক তার বেস্টটা দিবে। মানে জায়গায় ফিরতে চাই, কারণ জাতীয় দলে খেলেছেন পেস বোলার হিসেবে। বাংলাদেশের পেস বোলিং ইউনিটের কথা যদি বলি, একটু ছোট্ট হিন্টস দিই। আমরা যে কোনো দলের বিপক্ষেই যখন খেলি এবং ম্যাচ হারার পরে ক্যাপ্টেন হোক, কোচ হোক, যে কেউ একজন এসে বলে যে এই ম্যাচটাকে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু পরের ম্যাচে আসলে সেগুলো প্রতিফলন দেখা যায় না যে কতটুকু শিখলেন। তবে একটা এক্সাম্পল দেখা গেছে লাস্ট মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের বোলারদের প্রথমে 165-তে আটকালো, প্রথম ম্যাচ হারলো, ব্যাটিং কলাপস। দ্বিতীয় ম্যাচে সেখান থেকে টেনে 149-এ ওয়েস্ট ইন্ডিজের মতো টি-20 দলকে থামিয়ে দিল। পরে ম্যাচটার কথা বলবো না, পুরো সিরিজটাই ব্যাটিং কলাপস করেছে। বাংলাদেশের বোলারদের যে এই যে আপনার কমিটমেন্ট, এইটা আসলে আপনাকে কতটা ভালো লাগার মধ্যে ফেলে আর কি? না, এটা ইমপ্রেসিভ, বাট উন্নতি শেষ নেই। আপনি যদি বলেন যে আমার কাছে মনে হয় যে দিন শেষে কিন্তু জয় পরাজয়টা একটা বিষয় এবং সেই জায়গাটায় যদি আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট অবদান আরও বেশি রাখতে পারে তাহলে আমি আরও বেশি খুশি হতাম। উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে, প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করার যে আপনার বলবো যে অন্য দেশের বলাররা যেভাবে নিজেদেরকে একটা উচ্চতায় নিয়ে গেছে, আমাদের আরও নিতে হবে, আরও ইনপুট আপনার টিমের জয়ের অবদানের জায়গায় আরও বেশি ইনপুট দিতে হবে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনি যদি দেখেন মুস্তাফিজ, তাসকিন, আমাদের নাহিদ রানা রয়েছে, এবাদত, খালেদ, হাসান, সবাই কন্ট্রিবিউশন, এবং সাকিব আমাদের নিউ সেন্সেশন, আমি যদি বলি যে ওডিআই ক্রিকেটে সে খুব ভালো করছে। আমার মনে হয় উন্নতির যে গ্রাফটা আপনার মেনটেনিং প্রসেস, যেটা আমার মনে হয় যে
আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যথেষ্ট উন্নতি জায়গা আছে এবং এগুলাকে মার্ক করে আসলে আমাদের আগানো উচিত। অন্যান্য দেশের বলারদের যদি টপ র্যাঙ্কিং বলারদের আমরা দেখি তারা কিভাবে বছরের পর বছর ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে, সেই জিনিসগুলোর প্রতি আমাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এই ভালো লাগার মাঝেও একটা জায়গায় বোধহয় কিছুটা আফসোস থেকে গেছে, সেটা নাহিদ রানা, প্রচণ্ড গতিসম্পন্ন একজন বোলার, তার কাছ থেকে বোধহয় মানে ওইভাবে সার্ভিসটা বাংলাদেশ পাচ্ছে না যেটা প্রত্যাশা করা হয়েছিল। গতি, বাউন্স, সুইং সব কিছুই আছে তার বলে। নাহিদ রানা কোথায় যেন আটকে গেলেন। আমি এটাকে আটকে যাওয়া বলবো না, এটা আমাদের কোচিংয়ের ভাষায় বলে যে আপনার টাইম অফ পিরিয়ডের আমরা যেটা বলি যে কিছুটা সময় নেয় রিবিল্ড হতে। আমরা যদি দেখেন যে হুট করে যদি সবগুলো ফরম্যাটে ওকে আমরা খেলিয়ে ফেলেছি, যেটা একটা প্লেয়ারের জন্য অ্যাডাপ্ট করাটা স্টাফ। আর নাহিদ রানা একদম র ট্যালেন্ট, এখনও ওর মেন্টালের যে জায়গাটা আমরা যেটা সবসময় বলি যে ট্যাকটিক্স এবং মেন্টালের যে কম্বিনেশনটা দরকার, স্টিল আপনার লার্নিং প্রসেসে আছে এবং সেই জায়গাটায় যত বেশি হ্যান্ডেল উইথ কেয়ার এবং নার্সারিং প্রসেসটা যদি অনেক বেশি গোছানো হয় তাহলে নাহিদ রানা আমাদের জন্য একটা বড় সম্পদ হতে পারে। দেখেন, স্পিড ম্যাটার, কিন্তু সেই স্পিডটার একটা আসলে নিয়ন্ত্রণ দরকার, না হলে সেটা আপনার জন্য ভীতির কারণ হয়ে যেতে পারে। তো নাহিদের ক্ষেত্রে আসলে সেই জিনিসটা আছে, তার গতিটা আছে, গতিটা সঠিক ব্যবহার করাটা জানতে হবে। এবং আই থিঙ্ক যারা এখন আছেন বাংলাদেশ টিমের আপনার এই কোচিং ম্যানেজমেন্টে, তারা যদি নাহিদ রানাকে বুঝে এবং নাহিদ রানাকে বুঝে যদি আপনার প্ল্যানগুলোকে নাহিদ রানার মতো করেই করা যায়, তাহলে ওর কাছ থেকে আপনার সব ম্যাচে না হোক দেখা যাবে যে আপনার ম্যাচ বাই ম্যাচ আমরা ওর কাছ থেকে আসলে ভালো কিছু বের করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে Thank you আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।